উত্তর কলকাতার অলিগলি এবং উত্তর কলকাতার পুরাতন ইতিহাসকে জানতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একদিনের ভ্রমণে আসতে হবে শোভাবাজার। আজ কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো শোভাবাজারের 10টি দর্শনীয় স্থান। একদিনের ভ্রমণের জন্য আপনারা যদি শোভাবাজার আসেন তাহলে কিন্তু এই 10টি জায়গা অবশ্যই ঘুরে দেখতে পারেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন কিন্তু আমি রয়েছি শোভাবাজার রেলওয়ে স্টেশনে। আর এই শোভাবাজার আসতে হলে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে আসতে পারবেন। যেমন আপনারা যদি মেট্রো করে আসতে চান তাহলে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে কিন্তু ভিজিট করতে পারবেন। এবং আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে লঞ্চ বা ভ্যাসেলে করে আপনাদেরকে চলে আসতে হবে আহেরিতলা ফেরিঘাটে। এবং আরেকটি ভাবে কিন্তু আপনারা এই শোভাবাজার আসতে পারেন, যেমন আমি এসেছি চক্করেলে করে। আপনারা দমদম, শিয়ালদা বা বালিগঞ্জ বা মাঝেরহাট থেকে কিন্তু চক্করেল ধরে চলে আসতে পারেন এই শোভাবাজার আহেরিতলা রেলওয়ে স্টেশনে। তারপর কিন্তু আপনারা এখান থেকে এই দর্শনীয় স্থানগুলোকে ভিজিট করতে পারবেন। এখন কিন্তু চলেছি হরচন্দ্র মল্লিক স্ট্রিট ধরে আজকের গন্তব্যের প্রথম স্থান, যাকে কিন্তু কলকাতার হান্টেড হাউস নামে সবাই চেনে, মানে পুতুল বাড়িতে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পুতুল বাড়ির ঠিক সামনে। এবং আমার সামনে যেই বাড়িটা দেখা যাচ্ছে এটাই কিন্তু কলকাতার সেই বিখ্যাত ভুতুরে বাড়ি, যা কিন্তু পুতুল বাড়ি নামে পরিচিত। এই পুতুল বাড়ির ইতিহাস বলতে গেলে বিংশ শতাব্দীতে হুগলি নদীর তীরে আইরিতলা ঘাটে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি জাহাজ এসে থামতো এবং এই জাহাজের মালপত্র রাখা হতো শোভাবাজার ঘাটের কাছাকাছি কিছু গুদাম বাড়িতে। তার মধ্যে একটি অন্যতম গুদাম বাড়ি হলো এই পুতুল বাড়ি। এবং এই পুতুল বাড়ির সবচেয়ে উপরের তালাটিতে কিন্তু মালিক বাসস্থান হিসাবে ব্যবহার করতেন এবং বাকি নিচের ঘরগুলোকে গুদামঘর হিসাবে ব্যবহার করে থাকতেন। এবং বিশ্বাস করা হয় যে একসময় এই বাড়ির মালিকেরা বিভিন্ন যুবতী মহিলাকে কিন্তু এখানে তুলে এনে শারীরিক নির্যাতন এবং অত্যাচার করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করতেন। এবং সেই সব যুবতী মহিলাদের আত্মা কিন্তু এখনও এই বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। এবং বাড়ির বিভিন্ন জায়গায় পুতুল দিয়ে সজ্জিত বলে এই বাড়িটি কিন্তু পুতুল বাড়ি নামে পরিচিত। এবং ওখানে গিয়ে জানতে পারলাম যে এখানে কিন্তু মানুষ এখনো বসবাস করে, তার মানে কিন্তু ভুতুরে কথাটি এই বাড়ির সঙ্গে যুক্ত করা যায় না। ভিতরে কিন্তু ঢুকতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু লেখা রয়েছে যে প্রবেশ নিষেধ, তাই কিন্তু ভেতরে আর ঢুকছি না। এরপরে কিন্তু রেল লাইন পার করে চলে আসলাম স্ট্যান্ড ব্যাংক রোডে। এখানে ছিল কিন্তু আজকের আমাদের গন্তব্যের দ্বিতীয় স্থান। এরপর চলে আসলাম পরবর্তী গন্তব্যস্থল চম্পাতলা ঘাটে। এই চম্পাতলা ঘাটটা কিন্তু বিখ্যাত অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য। এখানে কিন্তু বিভিন্ন কাপেলরা এসে ফটোশ্যুট করে এবং সামনেও দেখা যাচ্ছে একটি কাপেল কিন্তু এখানে ফটোশ্যুট করছে। এবং এরই সঙ্গে কিন্তু আপনারা নদীর অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপরে কিন্তু চম্পাতলা ঘাট থেকে 10 থেকে 12 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম আজকের গন্তব্যের তৃতীয় স্থান। এবারে চলে আসলাম ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। বিখ্যাত প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো এই নিমতলার ভূতনাথ মন্দির। এই ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক সাধু এসেছিলেন এই হুগলি নদীর তীরে। তিনি এই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় শ্মশান থেকে পোড়াদের ছাই নিয়ে তিনি ভগবান শিবের পূজা শুরু করেন। এবং প্রায় 300 বছরেরও বেশি ধরে এই নিয়ম এখনো পর্যন্ত কিন্তু মেনে আসছে। এবং এখনো কিন্তু এখানে পোড়াদের ছাই নিয়ে ভগবান শিবের ভস্য আরতি হয়। এবং আপনারা যদি চান বাবাকে এইভাবে নিজের হাতে আরতি করবেন তো আপনারা কিন্তু এখানে আরতি করতে পারেন। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি মন্দিরের টাইমিংটি। মন্দিরটি প্রত্যেক দিন ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এর পরের গন্তব্যটি ছিল ভূতনাথ মন্দিরের ঠিক পাশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। তো চলুন এখানে এখন প্রবেশ করা যাক। আর এখানে কিন্তু প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, একদম বিনামূল্যে আপনারা এখানে কিন্তু প্রবেশ করতে পারবেন। এবং এখন কিন্তু আপনারা যেই সাদা মার্বেল পাথরের স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভ। 1941 সালে 7ই আগস্ট অর্থাৎ 22শে শ্রাবণ কলকাতার নিমতলার মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষকৃতিত্ব সম্পূর্ণ হয় এবং তার সম্মান এবং স্মৃতি হিসাবে কিন্তু নিমতলা মহাশ্মশানের ঠিক পাশে এই সমাধি প্রাঙ্গণটি বানানো হয়েছিল। এটাই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। খুবই নিরিবিলি শান্ত। এখানে কিন্তু আপনারা এসে দুদণ্ড বসে থাকলে মনের শান্তি খুঁজে পাবেন। এখানে যে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভ রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও সমাধিস্থল রয়েছে। এবং হুগলি নদীর তীরে এই জায়গাটি হওয়ার ফলে এই জায়গাটি কিন্তু অত্যন্ত মনোরম। এবং এখান দিয়ে কিন্তু সামনে হাওড়া ব্রিজটাকেও দেখা যাচ্ছে। এবারে আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার টাইমিংটি। প্রত্যেক দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই জায়গাটি ওপেন থাকে। এরপর 5 নম্বর যেই গন্তব্যস্থলটি ছিল সেটা হলো কিন্তু ভূতনাথ মন্দিরের ঠিক সামনে নিমতলা বৈষ্ণোদেবী মন্দির। গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে পড়বে কলকাতার চক্র রেল লাইন এবং ঠিক তার সামনে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির।
মন্দিরে প্রবেশ করতে প্রথমেই কিন্তু আমাদের চোখে পড়বে মা কালীর একটি সুন্দর মূর্তি এবং এই মন্দিরের মধ্যে কিন্তু আরও অনেক দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন এবং এই দিকে দেখতে পেয়ে যাবেন এই মন্দিরের মূল দেবী বৈষ্ণোদেবীর মূর্তি। এবারে কিন্তু আমি আপনাদের এই মন্দিরের টাইমিংটাকে জানিয়ে রাখি। প্রত্যেকদিন মন্দির ওপেন থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তারপর কিন্তু আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। এরপরে যেই জায়গাটি রয়েছে সেটা হলো নিমতলা মহাশ্মশান। এই নিমতলা মহাশ্মশানটি কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। 1891 সালে 29শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাহ কার্য এখানে কিন্তু সম্পূর্ণ করা হয় এবং এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিগণদের এখানে কিন্তু শেষ কৃতিত্ব সম্পূর্ণ করা হয়। এর পরের গন্তব্যটি হলো আমার উত্তর কলকাতার একটি প্রাচীন মন্দির। এই দেখছেন এটা হলো শ্রী দুর্গেশ্বর মন্দির আর বাবা আমটা মহাদেব মন্দির। প্রায় 350 বছরেরও বেশি পুরাতন এই শিব মন্দির। মন্দিরের গা বেয়ে নেমে এসেছে বট অসত্যের ঝুড়ি, ঠিক যেন বাবা মহাদেবের মাথার জটার মতো। মন্দিরের ইট কাঠ পাথরের মধ্যে জড়িয়ে রয়েছে কত না সে যুগের ইতিহাস। আটচালা এই মন্দিরের মধ্যে রয়েছে বিশাল বড় শিবলিঙ্গ। প্রত্যেক দিন অসংখ্য দর্শনার্থী ভিড় জমায় এই বিগ্রহ দর্শন এবং পূজা দেওয়ার জন্য। লোকমুখে প্রচলিত রয়েছে এই মন্দির নিয়ে একাধিক কথা। কেউ বলেন একদিন মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেখেন যে শিবলিঙ্গ এখানে নেই, পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে। সেই থেকে মহাদেবকে নাকি এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে না যেতে পারেন। কিন্তু এই মন্দিরের পুরোহিতরা বলেন যে এই কথার কিন্তু কোনো সত্যতা জানা নেই। কিন্তু মন্দিরের একটি কোণায় দুটো শিকল রাখা হয়েছে প্রায় 300 বছর ধরে। কেন রাখা হয়েছে, কি জন্য রাখা হয়েছে সেটা কিন্তু কারোর জানা নেই। এই মন্দিরটি 1716 সালের হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে সম্পত্তি কলকাতার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। এই তো গেল মন্দিরের ইতিহাস। এবার জেনে নেওয়া যাক এই মন্দিরটির ওপেনিং টাইম কি রয়েছে। প্রত্যেক দিনই এই মন্দিরটি ওপেন থাকে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার ওপেন হয় বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এরপরে আমাদের 8 নম্বর গন্তব্যস্থলটি হলো শোভাবাজার স্ট্রিটে বিকে পাল হাউস অর্থাৎ বটকৃষ্ণ পাল হাউস এবং এই বটকৃষ্ণ পালের আদি নিবাস হলো হাওড়ার শিবপুরে। তিনি মাত্র 12 বছর বয়সে মামার মশলার দোকানে কাজ আরম্ভ করেন এবং তারপর কিছুদিন তিনি পাটের ব্যবসাও করেন এবং এরপর 1856 খ্রিস্টাব্দে কলকাতার খেরানপট্টিতে একটি মশলার দোকান খুলে স্বাধীনভাবে ব্যবসা আরম্ভ করেন এবং এরপর এই দোকানেই তিনি বিলিতি ওষুধ রেখে বিক্রি করতে আরম্ভ করেন এবং পরবর্তী সময়ে তিনি একজন বিখ্যাত ওষুধ ব্যবসায়ী হয়ে ওঠেন। তার স্থাপিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বিকে পাল অ্যান্ড কোম্পানি দেশীয় ফর্মুলায় ওষুধ তৈরি এবং বিক্রি করতে আরম্ভ করেন এবং তিনি একজন দাতা হিসাবেও বিখ্যাত। তিনি নিজের জন্মস্থান শিবপুরে কিন্তু একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন এবং তিনি বেনিয়াতলায় বালক এবং বালিকাদের জন্য 2টো প্রাথমিক বিদ্যালয়ও স্থাপন করেন এবং কলকাতার শোভাবাজারেই বটকৃষ্ণ পালের নামেই কিন্তু একটি সড়কপথ রয়েছে বিকে পাল এভিনিউ নামে এবং হাওড়ার শিবপুরের বিদ্যালয়ও বিকে পাল স্কুল নামেও পরিচিত। এরপর আমার 9 নম্বর গন্তব্যস্থলটি হলো শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের একদম কাছে। এখন কিন্তু আমি রয়েছি লাল মন্দিরের ঠিক সামনে। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ এই লাল মন্দির। এই লাল মন্দিরটি যতীন্দ্রমোহন এভিনিউর রাস্তার মাঝামাঝিতে অবস্থিত। এই মন্দির নিয়েও কিন্তু রয়েছে অনেক ইতিহাস। এই মন্দিরের মূল দেবী হলেন মা কালী এবং এছাড়াও অন্য দেবদেবীরও মূর্তি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। কথিত রয়েছে শোভাবাজারের রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1890 সালে রানীর পুকুর পরিষ্কার করার সময় উঠে আসে এই ছোট্ট কালী মূর্তিটি এবং এই কালী মূর্তিটিকে জমা করা হয় শোভাবাজার রাজবাড়িতে এবং মহারাজ নরেন্দ্র কৃষ্ণের কাছ থেকে সেই ফেলে যাওয়া কালী মূর্তি চেয়ে নিলেন অমরবাবু এবং সেই পুকুরের কাছে রাজবাড়ির জমিতে একটি কুঁড়ে ঘর বানিয়ে নিত্য পূজা করতে লাগলেন এই কালী মূর্তিটির। লোকমুখে এই দেবীর নাম হলো ফেলা কালী এবং এই মন্দিরে বৃহস্পতিবার এবং শনিবার বিশেষ পূজার আয়োজন করা হয়। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরের টাইমিংটা। এই মন্দিরটি প্রত্যেকদিন ওপেন থাকে ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার ওপেন হয় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এরপর পৌঁছে গিয়েছিলাম 10 নম্বর গন্তব্যে অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট গন্তব্য। এই দেখছেন এটা কিন্তু শোভাবাজার রাজবাড়ি আর আমরা কিন্তু বিশেষ অনুমতি নিয়ে তারপর কিন্তু এখানে ভিডিওগ্রাফি করছি। শোভাবাজার রাজবাড়ি চেনেন না এমন কিন্তু কোনো ব্যক্তি নেই।
পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত এই শোভাবাজার রাজবাড়ি। এই রাজবাড়ি আসতে হলে নিয়ারবাই মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন, সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে আপনারা পৌঁছে যেতে পারেন এই শোভাবাজার রাজবাড়িতে। রাজা নবকৃষ্ণদেব এই রাজবাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতে কলকাতার সবচেয়ে পুরাতন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং সামনে কিন্তু দুর্গাপূজা, তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছে। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর রাজা নবকৃষ্ণদেব এই শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপূজা শুরু করেন এবং এছাড়াও জড়িয়ে রয়েছে এই বাড়ির সঙ্গে নানা ইতিহাস, যেগুলো বলতে গেলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই শোভাবাজার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।